আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্যানভিশন টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান আইন জিজ্ঞাসায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট আমানুল্লাহ আদিব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজের অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত পরিচিত, প্রাসঙ্গিক এবং সমসাময়িক বিষয় যৌতুক মামলার খুঁটিনাটি। প্রিয় দর্শক, আমরা নিশ্চয় অবগত আছি যৌতুক শুধুমাত্র একটি সামাজিক ব্যাধি নয়, বরং এটি একটি দণ্ডনীয় অপরাধও বটে। কোনটি যৌতুক, কোনটি উপহার, যৌতুকের মামলা কে করতে পারবে, মিথ্যা মামলা হলে প্রতিকার কী, ইত্যাদি নানাবিধ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের পুরো আয়োজন জুড়ে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনার উপরে, এই বিষয়বস্তুর উপরে আলোচনা রাখার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট মহিউদ্দিন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, আপনাদের আমাদের আজকের আলোচ্য বিষয়ের উপরে যে কোনো প্রশ্ন, জিজ্ঞাসা কিংবা মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, কিংবা স্ক্রলে দেওয়া ফোন নাম্বারে কল করে আপনার প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন আজকের আমন্ত্রিত অতিথির কাছ থেকে। তা চলুন দেরি না করে চলে যাই মূল আলোচনায়। স্যার, আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নানা কারণে গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে প্রায় প্রতিদিনই এই যৌতুকের কারণে মারামারি হচ্ছে, এই যৌতুকের কারণে মামলা হচ্ছে, জীবন চলে যাচ্ছে, মৃত্যু পর্যন্ত হচ্ছে। তো এই জায়গা থেকে আজকে আমরা এই পুরো যৌতুক এবং যৌতুক আইনটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। জি, তাই শুরুতেই আমরা আপনাকে জানতে চাইবো আসলে মানে যৌতুক বলতে কি বোঝায়, দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি বলেন। জি, যৌতুক নিয়ে বাংলাদেশে এই নিরোধ করার জন্য 2018 সালে যে আইনটি হয়েছে, যৌতুক নিরোধ আইন 2018, তার মধ্যে সংজ্ঞা দেয়া আছে, দুই ধারাতে দুইটা সংজ্ঞা দেয়া আছে। একটা হচ্ছে পক্ষ, আরেকটি হচ্ছে যৌতুক। পক্ষ বলতে কাদেরকে বোঝায় সেটা কতে বলা আছে, খতে বলা আছে। যৌতুক বলতে আসলে কি বোঝায়? যৌতুক বলতে বোঝায় এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের নিকট বিবাহের পূর্বে অথবা বিবাহের সময় বিবাহের পূর্ব শর্ত হিসাবে যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হবে, এই শর্তে পণ দিতে হবে, অথবা বিবাহের পরে বিবাহ বলবৎ থাকার সময়কালে বিবাহ স্থির থাকার শর্তে যদি কোনো পণ দাবি করে, তাহলে সেটাকে যৌতুক বলা হয়। অর্থাৎ স্যার, আপনি এখানে যে বললেন যে এই যে শর্ত কিংবা দাবি, এখানে শর্ত কিংবা দাবিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। জি, শর্ত দাবি গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি বলতে চাই যে এটা সময়টা কখন কখন মামলাটা দায়ের করা যায়, তিনটা সময়ে দায়ের করা যায়। একটা হচ্ছে বিয়ের আগে দুইটা ক্ষেত্রে, আর একটা হচ্ছে বিয়ের পরে একটা ক্ষেত্রে। বিয়ের আগে যে বিয়ে হবে ঠিক হচ্ছে, তখন এমন শর্ত দেয় অন্য পক্ষকে, যদি এই পণ না দেওয়া হয় তাহলে বিয়ে হবে না, তাহলে মামলা করা যাবে। জি জি, কিন্তু আমাদের দেশে সাধারণত কেউ এই মামলাটা করে না। জি। আরেকটা সময় হচ্ছে বিয়ের বৈঠকে অনেক সময় এই যৌতুকের কারণে অনেক মারামারি হচ্ছে, বিয়ে ইনস্ট্যান্ট ভেঙে যাচ্ছে, রেজিস্ট্রি আর হয় না। ওই রেজিস্ট্রি ওই বৈঠকে বসে বলতেছে যে এত যৌতুক দেওয়ার কথা ছিল, এই টাকাটা না দেওয়া পর্যন্ত বর স্বাক্ষর করবে না। ইভেন আমারও সৌভাগ্য হয়েছিল, আমার এক বন্ধুর বোনের বিয়েতে আমি গিয়ে দেখলাম যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে সেই জায়গায় তারা বলতেছে যে এই টাকা না পাওয়া পর্যন্ত বর স্বাক্ষর করবে না মূল ভলিউমে। তো এই যে দাবি করতেছে ওই বৈঠকে অথবা বিয়ের আগে যে কথাবার্তা চলতেছে, এই দুইটা সময় বিয়ের আগে মামলা দায়ের করা যাবে। আর একটা মামলার সময় হচ্ছে বিয়ে হয়ে গেছে, পরবর্তীতে বলতেছে যে বিয়ের স্থায়ী যদি থাকে, স্থির থাকে, তাহলে যৌতুক দিতে হবে, না হলে তালাক দিবে। এই ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হতে পারে। যেমন চাইতে পারে যে যদি আমাকে হুন্ডা দেয়া না হয়, কিনে দেয়া না হয়, অথবা গাড়ি কিনে দেয়া না হয়, তাহলে স্ত্রীকে বলে যে তাকে তালাক দেব। অথবা আমি বিদেশ যাব, আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে, যদি এই টাকাটা না দেয়া হয়, জি ব্যবসা করব, এই টাকা না দেয়া হয় তাহলে তাকে তালাক দিব, অন্যত্র বিয়ে করব। এই যে তালাক দেয়া মানে কি, বিবাহ স্থির থাকছে না, এটাই হচ্ছে যৌতুক।
অনেক সময় তো পরিবার বলে যে না আমরা যৌতুক চাইনি, আমাদেরকে খুশি হয়ে দিছে বা উপহার দিছে, সেক্ষেত্রে আসলে কি বলবেন, এটা কি যৌতুক জি। হক বলে গণ্য হবে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী। যদি হয় যে না তারা স্বেচ্ছা তাদের মেয়ের সুখের জন্য কথা চিন্তা করে দিয়েছে, তাহলে সেটি যৌতুকের আওতায় আসবে না। কারণ এই সংজ্ঞায় বলা আছে যদি বিয়ের সময় তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কোনো পক্ষ উপহার স্বরূপ কিছু দিয়ে থাকে, তাহলে সেটি যৌতুক হিসেবে গণ্য হবে না, এবং দেনমোহরও যৌতুক হিসেবে গণ্য হবে না এক্ষেত্রে। স্যার, এই যে আপনি একটা উদাহরণ দিচ্ছিলেন আর কি, যে মানে আপনার বিয়ের আসরে ছেলে পক্ষ আপনার হচ্ছে সিগনেচার করবে না, দেন কাবিনের যে ইয়া আছে ওখানে, কারণ এর আগে হচ্ছে সে তার যে দাবি সেটা সে আসলে মানে বুঝে নিতে চায়। জি। তো সেক্ষেত্রে কি আসলে যৌতুক কি ছেলে পক্ষই শুধু দাবি করে নাকি মেয়ে পক্ষ দাবি করতে পারে? না, মেয়ে পক্ষ দাবি করতে পারে। এক্ষেত্রে উভয় পক্ষ, যেহেতু আমাদের 2 ক ধারাতে পক্ষের সংজ্ঞাটা দেয়া আছে যে জি। পক্ষটাকে কারা, জি। সে জায়গায় বলা আছে বর অথবা কনে অথবা কনের পিতামাতা অথবা তাদের অবর্তমানে বৈধ অভিভাবক অথবা বিয়ের সময় ভূমিকা রাখে এরকম কোনো ব্যক্তি, যে প্রত্যক্ষ ভূমিকা রাখে, যেমন মেয়ের পক্ষ থেকে তার দুলাভাই ভূমিকা রাখতে পারে, জি। তার চাচা রাখতে পারে ভূমিকা, তার দাদা জি, জি, থাকতে জি। পারে, এই অথবা ছেলের পক্ষেও তার দুলাভাই থাকতে পারে, চাচা থাকতে পারে, বন্ধু বান্ধবও থাকতে পারে, বিয়ের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তারা সবাই এ পক্ষ হিসেবে গণ্য হবে, এবং তাদের মধ্যে থেকে যে কেউ যৌতুক চাইবে অপর পক্ষ থেকে, তখন এটা অফেন্স হয়ে যাবে। অফেন্স হয়ে যাবে। সেক্ষেত্রে স্যার আপনি যেটা বলছিলেন আর কি, যে ব্যবসা করব 5 লক্ষ টাকা দাও, স্বামী তার স্ত্রীর কাছে আপনার দাবি করছে, নচেত তোমাকে তালাক দেব, কিংবা হচ্ছে বিদেশ যাব 10 লক্ষ টাকা দাও। তো এই যে আপনার হচ্ছে নগদ অর্থ দাবি করছে, সেক্ষেত্রে শুধু কি এই যৌতুকটা নগদ অর্থ হতে পারে, নাকি হচ্ছে আপনার অন্যান্য জিনিসপত্র, অন্যান্য উপহার সামগ্রী, ফ্ল্যাট হোক, গাড়ি হোক, অন্যান্য আনুষঙ্গিক হতে পারে? না, এই ধারণাটা অনেক ব্যাপক, জি। যে আসলে কি চাচ্ছে। এই যে তালাক দিব, জি, জি, এইটা না হলে এইটা দিব, এই যে কন্ডিশনাল, যা চাইবে সেটাই চলে আসবে, এটা যৌতুকের পণ্য হিসেবে গণ্য হবে। সেটা হতে পারে ফ্ল্যাট, হতে পারে কোনো যানবাহন, যে এটা দিতে হবে, অথবা জমি লিখে দিতে হবে, অথবা নগদ টাকা দিতে হবে, অথবা যে কোনো একটা, আমার ভাই বিদেশ যাবে, তার বিয়ের যত স্বর্ণ গয়না লাগবে সবকিছু জি, তাকে জি, দিতে হবে, বহন করতে হবে। জি। অথবা কোনো একটা অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানের সকল খরচ অপর পক্ষকে দিতে হবে। যেটাই দাবি করুক, ওই কন্ডিশন যদি থাকে যে তার সঙ্গে আমি সংসার করব না, এটা যদি না করে, তাহলে সেটা যৌতুক হয়ে যাবে। জি, জি, এই খুব ধারণাটা স্পষ্ট। অনেক আশা ব্যাপক। করছি জি। এই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা আছে। আমরা জি, জি, প্রায় দেখি আমাদের অনেকে- কাছে যখন ক্লায়েন্ট আসে, তখন দেখি যে আসলে তারাও এটা নিয়ে অস্পষ্ট, অতটা বেশি ক্লিয়ার না তাদের কাছে আর কি। হ্যাঁ, অনেকে মনে করে যে এটা তো উপহার স্বরূপ দিয়েছে, জি, জি, তাহলে জি। যৌতুক হবে হবে কিনা। কি হবে না। জি। তো সেক্ষেত্রে স্যার আরেকটা জানার বিষয় আর কি, যে আমি দাবি করলাম যে 5 লক্ষ টাকা দাও, নচেত আমি তোমাকে তালাক দেব। হ্যাঁ, আমি ব্যবসা করব, আমি হচ্ছে বিদেশ যাব, আমি গাড়ি কিনবো, ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে এই যে দাবি করলো, ছেলে পক্ষ দাবি করুক বা মেয়ে পক্ষ দাবি করুক না কেন, দাবি করলো, বাট এই দাবি প্রেক্ষিতে যে তাকে যদি প্রদান না করা হয়, শুধু দাবি করলে কি এটা যৌতুক বলে গণ্য হবে, জি, জি। অপরাধ বলে গণ্য হবে? জি, যৌতুক নিরোধ আইন 2018 3 ধারাতে বলা আছে জি। যে যৌতুক যদি কেউ দাবি করে, এই যে ডিমান্ড করার কারণেই সেটি অফেন্স হবে। তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছর অথবা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডিত হবে। অর্থাৎ এই জায়গায় সুস্পষ্টভাবে বলা আছে যদি কেউ দাবি করে, জি। দাবি করাটাই অপরাধ। অপরাধ। জি। মানে এখানে গ্রহণ করুক বা না করুক, করুক বা না করুক, হ্যাঁ। নিঃসন্দেহে গ্রহণ করলে তো এটা নিঃসন্দেহে আরো মেজর অপরাধ হবে, অবশ্যই। নো ডাউটলি হবে। তো সেক্ষেত্রে যৌতুক গ্রহণ করলে সেটার পানিশমেন্ট কি হবে, বা যৌতুক যে প্রদান করলো সে যদি আপনার বাধ্য হয়ে দিল, নাকি হচ্ছে আপনার তার তার খুশি হয়ে দিল, সেক্ষেত্রে যৌতুক গ্রহণ করার পানিশমেন্টটা কি হবে অ্যাকচুয়ালি? জি, এটা 4 ধারাতে বলা আছে, যদি কেউ যৌতুক প্রদান করে অথবা গ্রহণ করে, জি। তার অপরাধও একই, যৌতুক দাবি করার মতোই, সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছর অথবা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই যে যৌতুক গ্রহণ করতেছে এবং প্রদান করতেছে, দুইজনই সমান অপরাধ। আমাদের মূলত এই সমাজে এই যৌতুককে নিরোধ করার জন্যই এই বিধানটা আনা হয়েছে, যে যদি শুধুমাত্র দাবি করলে অফেন্স হবে, দিলে অফেন্স হবে না, এটা না, দিলেও অপরাধ হবে। এটা অনেকে ভুল করে থাকে, যে আমি তো এর আগে বিয়ের সময় অনেক যৌতুক দিয়েছি, এখন যৌতুক চাচ্ছে, এই জন্য মামলা করতে আসছে। অনেকে কোর্টে আসে জি, জি, জি। যে যৌতুক চেয়েছে, এই জন্য মামলা করতে আসে, কিন্তু এর আগে যে যৌতুক দিয়েছে এটাও কিন্তু অফেন্স। যৌতুক দেয়া, নেয়া এবং দাবি করা উভয়টি অপরাধ। এই যে যৌতুক দাবি করা
কিংবা আপনার যৌতুক প্রদান করা কিংবা গ্রহণ করা সব কিছুই অপরাধ এবং সেটার জন্য সুনির্দিষ্টভাবে শাস্তি উল্লেখ করা আছে আইনে। শাস্তি উল্লেখ আছে, জি। তো সেক্ষেত্রে আপনার আমরা দেখি আর কি যে এই যে আইনে স্পষ্টভাবে এটা শাস্তি উল্লেখ আছে, এটা প্রক্রিয়া উল্লেখ আছে, এটা কি শুধুমাত্র মানে আইনের মধ্যে সীমাবদ্ধ নাকি এটা আসলে মানে আপনার বাস্তব প্রতিফলন হয়? না, এটা বাস্তব প্রতিফলন হয়, আইনের মধ্যে সীমাবদ্ধ না। যেমন আমাদের বিজ্ঞ আদালতে দেখলে দেখা যায় যারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয় তখন সবাই কোর্টে চলে আসে, জি জি জি। এবং এটা বাস্তবায়ন হচ্ছে এবং বহু সংখ্যক আছে যাদের এই শাস্তি কার্যকর হয়। তবে এই যে দেয়া নেয়াটা এটা সাধারণত হয় না, খুবই কম। এটা 1 লক্ষ মামলার মধ্যে 1টা বা 2টা হবে কিনা এটাও সন্দেহ আছে তথ্য মতে। তবে এই যে দাবি করাটার জন্য এটা শাস্তি দেওয়া হয়ে থাকে এবং এটা নিয়ে অনেক মামলা আছে এবং শাস্তি দিয়ে থাকেন বিজ্ঞ আদালত। না, আশা করছি আমাদের খুবই ক্লিয়ার হয়েছে দর্শক যে যৌতুক কি এবং আপনার কোনটা উপহার। আমাদের ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের একজন দর্শক আমাদের কাছে কল করেছে আর কি, আমরা দর্শকের কলটা রিসিভ করব। জি জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করেন। আমি ঢাকা থেকে বলছিলাম। জি, আর একটু জানার বিষয় ছিল যৌতুকের সর্বোচ্চ শাস্তি কি, আর আসলে যৌতুক উপহার দুটোর মধ্যে আসলে তফাৎটা কি? উপহার দিলেও কি ওটা যৌতুকের মধ্যে পড়ে কিনা, বা এটা কিভাবে সংজ্ঞায়িত করবেন? জি ধন্যবাদ। আশা করছি আপনার প্রশ্নের উত্তরটি আপনার পেয়ে যাবেন। জি স্যার, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম আর কি, যে এই আইনের ইমপ্লিমেন্টেশন নিয়ে আর কি, যে আমরা তো কোর্টে দেখি সচরাচর যে না আপনার এই যৌতুক দাবি করার প্রেক্ষিতে মামলা ফাইল হয় এবং এটা প্রমাণিত হলে শাস্তিও পাচ্ছে। অর্থাৎ মানে এই আইনে যথাযথ প্রয়োগ হচ্ছে নিঃসন্দেহে, প্রয়োগ হচ্ছে। জি, শুধুমাত্র খাতা কলমের মধ্যে সীমাবদ্ধ না, যেটা মানুষ আসলে মনে করে। আমাদের দর্শক যে প্রশ্নটা করছিল আর কি স্যার, যে আসলে যৌতুকের শাস্তি কি, যদিও আপনি ইতিমধ্যে এটা বলেছেন, এবং হচ্ছে আপনার এই যৌতুক এবং উপহারের মধ্যে পার্থক্য কি বলছিলেন? জি, যৌতুকের সর্বোচ্চ শাস্তি আমি বলে ফেলছি, 5 বছর সর্বোচ্চ, আর সর্বনিম্ন 1 বছর। জি। আর যৌতুক আর উপহারের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে ওই যে বিবাহের শর্ত হিসাবে কন্ডিশনাল যদি থাকে, যদি তুমি আমাকে এই উপহার নামটা যদি উপহারও হয়ে থাকে, যে এই উপহারটা যদি না দেওয়া হয় তাহলে তোমাকে তালাক দেব। যেমন অনেক সময় কিছু কিছু অঞ্চলে দেখা যায় যে কুরবানির সময় গরু দিতে হয়, যদি গরু না দেওয়া হয় তাহলে বাপের বাড়ি পাঠায় দেয়, পরবর্তীতে গরু নিয়ে তারপরে আমার বাসায় আসবা, সংসার করবা, না হলে তোমাকে আমি তালাক দিয়ে দেব। এটাও যৌতুক। বিভিন্ন উৎসবের ক্ষেত্রে, রাইট। তবে স্বেচ্ছায় যদি কেউ দেয়, এই জায়গায় যদি ওই গ্রহীতার মধ্যে কোনো না থাকে, শর্ত না থাকে, যদি এইটা না দিলে তার কোনো এই বিবাহের উপরে কোনো প্রভাব না পড়ে, তাহলে সেটি যৌতুক না, এটা উপহার হিসেবে গণ্য হবে। আশা করছি আমাদের দর্শক ইতিমধ্যে স্পষ্ট হয়েছে আর কি। আমরা ইতিমধ্যে মানে যৌতুক কি এবং উপহার কি এবং আপনার হচ্ছে এই যে যৌতুকের পানিশমেন্ট কি, এই বিষয়গুলো খুব স্পষ্ট আমাদের কাছে। একটু জানার চেষ্টা করব আসলে যে মানে এই যে আপনার কেউ যৌতুক দাবি করলে কিংবা হচ্ছে যৌতুক প্রদান করলে এই যে একটা অফেন্স, যে ভিক্টিমাইজ হচ্ছে, যে ভিকটিম, ইনি আসলে মানে আদালতে শরণাপন্ন কীভাবে হবে, মানে কে মামলা করতে পারবে, কোথায় মামলা করবে, কীভাবে মামলা করবে, আমরা একটু এটা জানার চেষ্টা করবো আর কি। যে প্রথমে আসলে যিনি ভিকটিম উনি আসলে মানে কোথায় যাবে, মানে কি থানায় যাবে নাকি আপনার আদালতে যাবে? আচ্ছা, এটা হচ্ছে সাধারণত থানাতে মামলা নিতে হলে প্রাইমা ফেসি কেস দেখে, যে কোনো ডকুমেন্টস আছে কিনা, সে চেয়েছে, যদি অডিও ভিডিও থাকে তাহলে থানাও মামলা নিতে পারে। কারণ এই আইনে বলা আছে যে এই মামলাটি হচ্ছে কগনিজেবল অফেন্স। আর কগনিজেবল অফেন্স মানে হচ্ছে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই, এবং এটা নন বেইলেবল করা হয়েছে এবং কম্পাউন্ডেবল, আপোষযোগ্য, জামিন অযোগ্য এবং আমলযোগ্য করা হয়েছে। তো ইচ্ছা করলে যদি তার ডকুমেন্টস থাকে, অডিও ভিডিও থাকে, তাহলে তিনি থানায় যেতে পারেন। তবে এই মামলা সাধারণত থানা কর্তৃপক্ষ নেয় না। তবে যদি মারধর হয়, এই যৌতুক চেয়ে যদি মারধর করে ওই ভিকটিম, যদি কোনো সরকারি হসপিটালে ডক্টর দেখায়, যদি তার চিকিৎসাপত্র থাকে, এমসি থাকে, দ্যাট মিনস মেডিকেল সার্টিফিকেট থাকে, তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2011 ধারার 3টা প্রেক্ষাপট আছে, 11 ক, খ, গ, যে কোনো একটা প্রেক্ষাপট তৈরি হলে সেই জায়গায় গিয়ে মামলাটা থানা পুলিশ নিয়ে থাকে। তবে যৌতুক নিরোধ আইন 2018, এখানে যৌতুকটা চেয়েছে, এটা সাধারণত প্রমাণটা থাকে না। এই কারণে এই মামলাটা বিজ্ঞ আদালতে করতে হয়। আর মামলা করতে চাইলে বিজ্ঞ আদালতে মামলা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমেই দায়ের করতে হয়। যিনি ভিকটিম হবেন তিনি কনে হোক বা বর হোক,
তাকে অবশ্যই বিজ্ঞ আইনজীবীর কাছে আসতে হবে। বিজ্ঞ আইনজীবী তার বক্তব্য শুনে বিজ্ঞ আদালতে যেভাবে প্রসিডিউর আছে শেয়ার মামলা দায়ের হয় ঠিক সেভাবে দায়ের করবেন। মামলাটা প্রথমে ড্রাফট রেডি করতে হয়। এই মামলায় কয়েকটা ডকুমেন্টস দাখিল করতে হয়, যেমন জি। বাদীর এনআইডি, যদি এনআইডি না হয়ে থাকে দেখা যাচ্ছে যে তার জন্ম নিবন্ধন থাকতে জি, পারে, জি। জন্ম নিবন্ধন বা সনদটা জমা দিতে হয়। আর হচ্ছে তাদের যে বিয়ে হয়েছে বা বিয়ে বলবৎ আছে এটার সমর্থনে একটা কাবিননামা দাখিল করতে হয়। জি। এর পরবর্তীতে বিজ্ঞ আদালতে যখন তার বক্তব্যটা লিখিত আকারে দেয়া হয় তখন বিজ্ঞ আদালত তার বক্তব্যটা ফৌজদারি কার্যবিধি 1898 এর 200 ধারা অনুযায়ী জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে যে তার বক্তব্যটা শোনা যে আসলে সত্যতা আছে কিনা, প্রাইমা ফেসি কেস আছে কিনা। কিনা। এই প্রাইমা ফেসি কেস বলতে বোঝাচ্ছে যে আসলে ন্যূনতম উপাদান আছে কিনা অফেন্স তৈরি হওয়ার জি, জন্য, জি, জি। এটা আদালত একটু বুঝে নেন। যদি আদালতের কাছে প্রতীয়মান হয় যে না মামলা দায়েরের আসলে কোনো কারণ নাই, এটা মিথ্যা মামলা, তাহলে তিনি ফৌজদারি কার্যবিধির 203 ধারা অনুযায়ী ইনস্ট্যান্ট খারিজ করে দিতে পারেন। আর যদি তিনি মনে করেন যে না এ মামলাটি গ্রহণ করার মতো বা একটা অফেন্স হয়েছে বলে প্রতীয়মান হয়েছে, তাহলে তিনি 190 1 এর এ অনুযায়ী তিনি আমলে গ্রহণ করে 204 ধারা অনুযায়ী তিনি আসামির বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট দিতে পারেন, ওয়ারেন্টও দিতে পারেন। আরেকটা যদি হয় যে না এই ঘটনা আসলেও সত্যতা আছে কিনা এটা একটু যাচাই করা উচিত, যাচাই করা উচিত, সরাসরি তদন্ত করার হ্যাঁ, দাবি রাখে। তদন্ত করা উচিত। যেমন আমরা পক্ষের মধ্যে দেখলাম হ্যাঁ। যে বড়ও মামলা দায়ের করতে পারে, জি, জি, কনেও মামলা দায়ের করতে পারে এক পার্টি অপর পার্টির প্রতি। তো এই জায়গায় যখন কোনো ছেলে বা বর তার ওয়াইফের বিরুদ্ধে মামলা দায়ের করতে যায় তখন আদালত হোক আর স্বাভাবিকভাবে সবাই মনে করে যে ওয়াইফ কিভাবে যৌতুক চাইলো, তখন সাধারণত বিজ্ঞ আদালত এইসব মামলায় তদন্ত দিয়ে থাকেন। এই 202 ধারা অনুযায়ী যখন তদন্ত রিপোর্টটা আসে, জি। যদি বাদীর পক্ষে আসে তখন আদালত আবার 190 1 এর এ অনুযায়ী আমলে নিয়ে 204 ধারা অনুযায়ী সমন দিয়ে থাকেন। আর যদি ওই রিপোর্টে আসে যে না কোনো ঘটনার সত্যতা নেই তাহলে 203 ধারা অনুযায়ী তিনি খারিজ করে দিতে পারেন। আচ্ছা। অর্থাৎ একজন ভিকটিম যখন বিজ্ঞ আদালতে লিখিত আকারে দরখাস্ত দাখিল করবে তখন বিজ্ঞ আদালতের 3টা পথ সামনে থাকে, হয় মামলাটা খারিজ করে দিবে, জি। না হয় আমলে নিয়ে সমন বা ওয়ারেন্ট দিবে, করবে। অথবা এটা তদন্তে প্রেরণ করবেন। এটা হতে পারে। না, আশা করছি খুবই স্পষ্ট দর্শকের কাছে আর কি যে জি। একটা মামলা কিভাবে আপনার দায়ের করবে পুরো প্রক্রিয়াটা সংক্ষিপ্তভাবে চলে আসছে আর কি। সেক্ষেত্রে স্যার একটা জানার বিষয় আর কি যে জি। এই যে আপনার একজন ভিকটিম মামলা উনি ফাইল করলো, দায়ের করলো আর কি, তো সেক্ষেত্রে এই মামলা প্রমাণের ক্ষেত্রে, যৌতুকের মামলা প্রমাণের ক্ষেত্রে মানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ আসলে মানে কি হতে পারে? আচ্ছা, প্রমাণ এটা হচ্ছে এই যে যে দাবি করছে অথবা এই দাবি করলে মৌখিক বক্তব্য যেমন ওরাল ডকুমেন্টস ও এভিডেন্স আদালতে গ্রহণযোগ্য। সব সময় যে লিখিত থাকবে, ডকুমেন্টস থাকবে তা না। এই ক্ষেত্রে দাবি করাটা এটা তো লিখিতভাবে যদি কেউ মেসেঞ্জারে তার ওয়াইফকে জানায় জি। তাহলে এই ডকুমেন্টসটা বিজ্ঞ আদালতে সাবমিট হতে পারে। আর যদি ফোন দিয়ে জানায় সেটা হতে পারে। আর যদি মুখে মুখে বলে তাহলে যারা সাক্ষীরা শুনছে তারা এসে বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়ে বলবে যে না এই ঘটনা তারা দেখছে এবং শুনছে, এটাই বিজ্ঞ আদালতের কাছে গ্রহণযোগ্য হবে এই সাক্ষীটা। আমরা হচ্ছে দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে আসলে যৌতুক যখন স্বামী যদি তার স্ত্রীর কাছে চেয়ে থাকে, দাবি করে থাকে, সেক্ষেত্রে আসলে মানে মানুষজনের সামনে এ ধরনের দাবি করার কিছুটা অযৌক্তিক বলেই মনে হচ্ছে আর কি, কিংবা হচ্ছে আপনার সচরাচর করেন না, হয়তো বাসা বাড়িতেই বা ঘরেই আপনার আলোচনার প্রাককালে করে। তো সেক্ষেত্রে তখন হয়তো আপনার সে সাক্ষী থাকে না বাইরে কোনো, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাইরে কোনো সাক্ষী নাই, এক্ষেত্রে আমি যদি আপনার মামলা ফাইল করি সেক্ষেত্রে কি এটা এই মামলা টিকবে? হ্যাঁ টিকবে। কি জন্য? এই জায়গায় আপনার কতজন সাক্ষী থাকতে হবে এটা এভিডেন্সে বলা নাই। ন্যূনতম একজন যদি সাক্ষী দেয় জি। এবং সেটি যদি গ্রহণযোগ্য হয় জি, অবশ্যই জি। পানিশমেন্টের আওতায় আসবে, এটি মামলাটি প্রমাণ হবে। তবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখাতে হবে যে ঘটনার পারিপার্শ্বিকতাটা কেমন ছিল। দেখা যাচ্ছে তারা সুখে শান্তিতে বসবাস করতেছে, কোনো সমস্যা নাই, হঠাৎ করে মনোমালিন্য হয়েছে, যৌতুক মামলা করে দিয়েছে, তখন হবে না। এই জায়গায় দেখাতে হবে যে না তার কাছে যে যৌতুক চেয়েছে তার বাবা মা, একজন ওয়াইফের কাছে যদি যৌতুক চাওয়া হয়, তিনি যদি বেকার হন বা কোনো কর্মক্ষম নারী না হন, নিঃসন্দেহে তিনি তার বাবা মার কাছে টাকাটা চাইবেন, ভাইয়ের কাছে চাইবেন। তখন এই ভাইরাও এসে সাক্ষী দিবে যে না আমাদের কাছে আমার বোন চেয়েছিল টাকা, যে তার হাজবেন্ড তার কাছে টাকা চাচ্ছে। এরপরেও যদি কেউ সাক্ষী না থাকে, একাও যদি থাকে, এটা যদি গ্রহণযোগ্য হয় এবং
আদালতের কাছে যদি বিশ্বস্ত মনে হয়, ক্রেডিবল হয়, তাহলে অবশ্যই এটি গ্রহণযোগ্য হবে এবং শাস্তি হবে। খুব স্পষ্ট। স্যার, আমরা একটা বিরতিতে যাব। বিরতি যাওয়ার আগেই সর্বশেষ একটা প্রশ্ন আপনাকে বলে রাখি। এটা হচ্ছে যে মানে একটা মিথ চালু আছে আর কি, বা মানুষ মনে করে যে না, যৌতুকের মামলা করলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার। এটা আসলে কোনো সত্যতা আছে কিনা আসলে? না না, এটার কোনো সত্যতা নাই। কারণ বিজ্ঞ আদালতে যখন মামলাটি দায়ের হয় তখন বেশিরভাগ মামলায় সমন দিয়ে থাকেন, আর মাঝে মাঝে ওয়ারেন্টও দিয়ে থাকেন। এটা আদালতের এখতিয়ার আছে। তবে এই ওয়ারেন্ট দিলেও সঙ্গে সঙ্গে তো থানার কাছে পৌঁছাচ্ছে না ওয়ারেন্টটা। প্রথম যদি আদালত সমন দেন, সমনটা নোটিশ আকারে যাবে। সমন মানে হচ্ছে তাকে ডেকে পাঠানো হলো যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, মামলা দায়ের হয়েছে, আপনি বিজ্ঞ আদালতে আসুন। এরপরে যদি সে না আসে ধার্য তারিখে, তখন ওয়ারেন্ট দেওয়া হয় যে ঠিক আছে, আপনি যেহেতু আসলেন না, আপনাকে ধরে নিয়ে আসতে হবে, তখন ওয়ারেন্ট দেওয়া হয়। তো এই জায়গায় সবচেয়ে সহজ উপায় হচ্ছে যখন যদি আপনার ঠিকানা সঠিক থাকে আসামির, তাহলে সেই ঠিকানায় অবশ্যই যাবে। আর যদি সন্দেহ হয় তাহলে কারোর মাধ্যমে বিজ্ঞ আদালতে খোঁজ নিলে জানা যাবে যে না, মামলা দায়ের হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে পরবর্তী যে ধার্য তারিখ থাকবে তিনি পদক্ষেপ নিতে পারবেন। আশা করি খুব স্পষ্ট হয়েছে। আর দর্শক, আমরা আয়োজনের এই পর্যায়ে একটা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, সঙ্গে থাকুন, আবারও খুব শীঘ্রই ফিরছি। যে দর্শক, বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের নিয়মিত আয়োজনে আইন জিজ্ঞাসায়। আমরা আজকে যৌতুক মামলার আদ্যপান্ত নিয়ে আলোচনা করছি। আমরা ইতিমধ্যে জেনেছি যৌতুক কি, যৌতুক এবং উপহারের মধ্যে পার্থক্য কী, আপনার যৌতুকের মামলা কীভাবে দায়ের করে। হ্যাঁ, এ পর্যায়ে আমরা আরও আনুষঙ্গিক ইস্যুগুলো জানার চেষ্টা করব। স্যার, আসলে একটা মামলা, যৌতুক মামলা দায়ের করার পরে আসলে পরবর্তী স্টেপগুলো আসলে কি হয়? আপনি যেমন বলছিলেন যে আপনার অনেক সময় আদালত এই মামলাটা চলার মতো পর্যাপ্ত উপাদান আছে কিনা, এজন্য উনি আপনার প্রয়োজন সাপেক্ষে মামলা তদন্তে পাঠায়। সেক্ষেত্রে আসলে তদন্তে পাঠানোর পরে কি হয় এবং পরের ধাপগুলো আসলে কি? জি, ধন্যবাদ। তদন্তে যদি পাঠায়, ওই স্টেজে মামলাটি এখনো আমলে নেয়নি। তদন্ত হয়ে যখন আসবে, রিপোর্ট আসবে, দেন ওই মামলাটা পক্ষে যদি আসে তখন আমলে নেবে। আমলে নেওয়ার পরে মামলাটির সর্বপ্রথম কাজ হচ্ছে আসামিকে হাজির করানো, সেই উদ্দেশ্যে সমন দেওয়া অথবা ওয়ারেন্ট দেওয়া। তো সাধারণত প্রথম পর্যায়ে যদি সমন দেওয়া হয়, পরবর্তী ধার্য তারিখে যদি না আসে আসামি, বা আসামি না জানে অথবা জেনে সে আত্মগোপন করার চেষ্টা করে, যদি এড়িয়ে যায় বিচার, তখন ওয়ারেন্ট দেওয়া হয়। বিজ্ঞ আদালত বাদীর দরখাস্তের মাধ্যমে ওয়ারেন্ট দিয়ে থাকেন। এর পরবর্তীতেও আদালতে আসলো না, তখন WP&A বলা হয়, অর্থাৎ সম্পত্তি কোরক এবং হুলিয়া জারির কথা বলা আছে। এরপরেও আদালতে যদি না আসে, তখন পেপার নোটিশের মাধ্যমে তার আসামির অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হয়ে যাবে। তো আমাদের আদালত হচ্ছে দুই ধরনের। একটি থাকে কগনিজেন্স কোর্ট, অর্থাৎ যাকে বাংলায় বলে আমলি আদালত, আরেকটি হচ্ছে ট্রায়াল কোর্ট বা বিচারিক আদালত। তো সাধারণত প্রথম যে মামলাটা দায়ের করা হয়, মামলাটা যখন আসামির বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট দিবে, তখন আসামির উপস্থিত হওয়া আগ পর্যন্ত তখন থাকে আমলি আদালতে। যখন আসামি এসে জামিন নেবে, তখন এই মামলাটি চলে যায় ট্রায়াল কোর্টে, বিচারিক আদালতে। বিচারিক আদালতের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মামলাটিকে চার্জ গঠন করা, যদি এটি ম্যাজিস্ট্রেট আদালত হয়। কারণ ইতোমধ্যে তো 190(1) অনুযায়ী আমলে গ্রহণ হয়ে গেছে। বিচারিক আদালতের নতুন করে আমলে গ্রহণের দরকার হয় না যৌতুক মামলায়। অন্যান্য মামলার প্রেক্ষাপট ভিন্ন। যদি এটি দায়রা আদালতে বিচার হয়, তাহলে দায়রা আদালতকে নতুন করে আমলে গ্রহণ করতে হয়। কিন্তু যেহেতু এই যৌতুক নিরোধ আইন 2018-তে এই মামলাটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা কোনো বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচার করবেন, সেহেতু এই মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছেন বা সমন দিয়েছেন প্রেক্ষাপট অনুযায়ী। এই কারণে নতুন করে আমলে গ্রহণের দরকার নেই, তখন চার্জ হিয়ারিং হবে। ট্রায়াল কোর্টের প্রথম কাজ হচ্ছে চার্জ হিয়ারিং। এখন আসামি পক্ষ এবং বাদী পক্ষ যদি উভয়ে কন্টেস্ট করতে চায়, আর যদি আপোষ হয়ে যায় তাহলে তো মামলা তুলে নিবে। উভয় পক্ষ যদি কন্টেস্ট করে তাহলে চার্জ হিয়ারিং হবে। বাদী পক্ষ চাইবে যে চার্জ গঠনের মতো উপাদান আছে, কি কি উপাদান আছে সে তার আর্জি থেকে দেখাবে, আর আসামি পক্ষ দেখাবে যে কি কি ত্রুটি আছে। এই জায়গা মূলত নতুন কোনো বিষয় দেখানোর সুযোগ থাকে না। অনেকে হয়তো মনে করেন যে আমি তো ঢাকাতে ছিলাম না, ঘটনা ঢাকায় ঘটছে, আমি ওই সময় ছিলাম খুলনাতে, আমি তার কাছে যৌতুক চাইনি এবং যা চাওয়াটা অসম্ভব। এটা প্রমাণিত হবে আদালতে বিচার
যখন সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হবে তখন দেখা যাবে যে সে ঢাকায় ছিল নাকি খুলনাতে ছিল। ওই পর্যায়ে আলোচনা করার সুযোগ নাই বা বিজ্ঞ আদালতে কোনো ডকুমেন্টসও দেখানোর সুযোগ নাই। যদিও দেখানো যায় কিন্তু আদালত আমলে নিতে পারেন না। আদালত দেখবেন যে এই নথিতে কি কি ডকুমেন্টসের অনুপস্থিতিতে বা কোন কোন তথ্যের ঘাটতির কারণে চার্জ গঠন করা যাবে না। এটা একটা সুনির্দিষ্ট আইনে বলা আছে, যেমন সিআরপিসির 221 ধারা, 222 ধারা, 223 ধারায় বলা আছে টাইম, প্লেস, ম্যানার, সুনির্দিষ্ট অফেন্সের নাম থাকতে হবে। যদি না থাকে তাহলে মামলা হবে না। দেখা যাচ্ছে যে কেউ আরজিতে লিখলো, এই জন্য আমি সবসময় সবাইকে ক্লায়েন্টদেরকে পরামর্শ দিই যে সবসময় আমার কাছে আসতে হবে তা না, একজন ভালো মানের আইনজীবীর কাছে যেতে হবে, কারণ তার একটা শব্দের মাধ্যমে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, মোড় পরিবর্তন ঘুরে যাবে, যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। আপনার ওই উপস্থাপনার উপর ভঙ্গি করেই অনেক কিছু দেখা যাচ্ছে যে আসামির সাজা হয়ে যাবে, মামলা প্রমাণিত হয়ে যাবে, আবার সব কিছু ঘটনার সত্য, কিন্তু ওই শব্দগুলো বা ওই পদক্ষেপগুলো তিনি নিতে ব্যর্থ হয়েছেন, যার কারণে আসামি খালাস হয়ে যায়। এই যে চার্জ হিয়ারিং এর পর্যায়ে যদি আসামি পক্ষ দেখাতে পারে যে অফেন্স কনস্টিটিউট হওয়ার জন্য যে শর্তগুলো আছে, যেমন আমরা যৌতুকের যে সংজ্ঞাটা দেখলাম, যে এই জায়গায় বিয়ের আগে 2টা ক্ষেত্রে, বিয়ের পরে আর একটা ক্ষেত্র আছে যে বিয়ে বলবৎ থাকা, অব্যাহতি থাকার কালে স্থির থাকার শর্তে, যে বিবাহ স্থির থাকবে যদি তুমি আমাকে যৌতুক দাও তাহলে আমাদের বিয়ে থাকবে, না হলে ডিভোর্স হয়ে যাবে, আমি তোমাকে তালাক দিব। এই যে বিয়ে অব্যাহত থাকতে হবে, অর্থাৎ বলবৎ যদি না থাকে, যেমন হাজবেন্ড, অনেক সময় এই মামলাগুলো আমরা পেয়ে থাকি যে হাজবেন্ড অভিযোগ করলো যে না আমার বিরুদ্ধে সে যৌতুক মামলা দিয়েছে, আমি তো যৌতুক মামলা দেওয়ার আগে বা যে ঘটনা দেখাইছে তার 1 বছর আগে তাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, সে আমাকে হয়রানি করার জন্য মামলা করছে, তখন এই মামলা ডিসচার্জ হয়ে যাবে। কারণ এই জায়গায় আইনেই বলা আছে যে বিবাহ বলবৎ থাকতে হবে, এর পরবর্তীতে সে বিবাহ বলবৎ থাকার শর্তে, আবার স্থির থাকার শর্তে যৌতুকটা চাচ্ছে, তো বলবৎ বিয়েই তো বলবৎ নাই, তাহলে যৌতুক চাওয়ার এই অফেন্স এইটা ইনগ্রিডিয়েন্টসটা থাকতেছে না, উপাদান থাকতেছে না। আর এই উপাদান যদি অনুপস্থিত থাকে দেন মামলাটি ডিসচার্জ হয়ে যাবে, আসামি ওই মামলা থেকে অব্যাহতি পেয়ে যাবে। আর যদি উপাদান থাকে, ওই ধরনের কোনো সমস্যা না থাকে, অর্থাৎ বাদী পক্ষের আইনজীবী যদি অনেক চৌকস হয়, সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, সব তথ্য নিয়ে আসতে পারেন, তাহলে এই মামলাটি অবশ্যই চার্জ গঠন হয়ে যাবে। চার্জ গঠনের সময় বিজ্ঞ আদালতের করণীয় হচ্ছে আসামিকে জিজ্ঞাসা করা যে আপনি দোষী না নির্দোষ। যদি দোষ স্বীকার করে তাহলে দোষ স্বীকারের ভিত্তিতে ওই জায়গায় আদালত সাজা দিয়ে দিতে পারে, শাস্তি দিয়ে দিতে পারেন। আর যদি তিনি দোষ স্বীকার না করেন যে না আমি দোষ স্বীকার করব না, আমি নির্দোষ এবং আমি বিচার চাই, তখন এই মামলাটি চলে যাবে সাক্ষ্য প্রমাণে। তখন বাদীপক্ষ সাক্ষ্য উপস্থাপন করবে, PW1 বা প্রসিকিউশন উইটনেস নাম্বার 1 অনুযায়ী বাদী সাক্ষী দিবে, তার যে দরখাস্ত আছে দরখাস্ততে তার যাদেরকে মান্য করছে সাক্ষী তাদেরকে নিয়ে আসবে, সাক্ষী দিবে। এই সাক্ষীদেরকে আবার আসামি পক্ষ জেরা করার সুযোগ পাবেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত যখন বাদী পক্ষের সাক্ষ্য সমাপ্ত করবেন তখন আসামি পক্ষের সাক্ষ্য শুরু হবে। আসামি পক্ষ যদি চায় যে না সে এই যে ঘটনাটা বললাম যে ঘটনার সময় তো সে ঢাকায় ছিল না, খুলনাতে ছিল, তাহলে এই খুলনার সে যে ছিল এই যে ডকুমেন্টসটা চার্জ হিয়ারিং এর সময় দিতে পারেনি, কিন্তু তিনি সাফাই সাক্ষীর সময় দিবেন, তখন ওই পক্ষ যদি করে জেরা করতে পারবে। এই দুই পক্ষের যখন সাক্ষ্য প্রমাণ সমাপ্ত হবে তখন দুই পক্ষ আর্গুমেন্ট করবে। আমি সবসময় বলে থাকি যে বাদী পক্ষের কাজ হচ্ছে পুঁতি দিয়ে মালা গাঁথা, একটা মামলা এই যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে সুন্দরভাবে সাজানো। আসামি পক্ষের কাজ হচ্ছে এই মালার কোথায় দুর্বলতা আছে, ওই দুর্বলতা জায়গায় হিট করবে, মালাগুলো পুঁতিগুলো হুড় হুড় করে পড়ে যাবে, আর মালা থাকবে না, তখন শুধু সুতাটাই হাতে থাকবে। মামলা হচ্ছে এরকম। আমার কাছে খুব লাগে যে আমি যখন মামলা পরিচালনা করি তখন আমি ওইগুলো দেখি যে কোন কোন ইনগ্রিডিয়েন্টস অনুপস্থিত আছে, বা বাদী পক্ষ যখন আমি থাকি তখন কোন কোন ইনগ্রিডিয়েন্টস আমার জন্য বাদ না যায়, এইগুলো সতর্ক হয়ে থাকি। এই ইনগ্রিডিয়েন্টসের এইগুলোই দেখানো হয় আর্গুমেন্টে, যে বাদী পক্ষ আরজিতেই কথা বলছে, তার PW1 মূলে সাক্ষী এই বলছে, অন্য সাক্ষীরা এই কথা বলছে, এটা প্রমাণিত হয়নি, এটা আসামি পক্ষ বলবে যে এই জায়গায় এই দুর্বলতা আছে, আর বাদী পক্ষ দেখাবে যে না মামলাটাই আমরা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। এই দুই পক্ষের আর্গুমেন্টের সময় বিজ্ঞ আদালত নোট রাখেন, এরপরে রায় দিয়ে দেন। রায় খালাস হতে পারে অথবা সাজা হতে পারে। এখন যদি আদালত 1 বছর সর্বোচ্চ সাজা দিয়ে থাকেন
তাহলে ওই সময় আসামি যদি বলে বিজ্ঞ আদালতকে যে আমি আপিল করব, তখন আদালত তাকে জামিন দিতে পারেন। অনেকে হয়তো মনে করে যে সাজা দিয়ে দিলে মনে হয় আর জামিন পাওয়া যায় না, এটা ভুল ধারণা। আপিলের শর্তে 1 বছর যদি কারাদণ্ড দিয়ে থাকেন বিজ্ঞ আদালত, তাহলে আপিলের শর্তে জামিন দিয়ে দিতে পারেন যে আগামী 1 মাসের মধ্যে আপনি আপিল করবেন। আপিল করে আবার ওই কোর্টে জামিন নিয়ে তখন আপিলের এই ডকুমেন্টসগুলো আবার বিজ্ঞ আদালতে ট্রায়াল কোর্টে দেখাতে হয় যে আমি আপিল করেছি, তখন আর আদালত পরবর্তী পদক্ষেপ নেন না। অনেক সময় কিছু কিছু আসামি একটু চতুর থাকে, আপিল করবে এই বলে জামিন নিয়ে পরে পলাতক হয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য আদালত আবার পরবর্তীতে সাজা পরোয়ানা ইস্যু করবে কিনা এটার জন্য অপেক্ষা করেন। যদি দেখে যে আপিল করছে, তাহলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর সাজা পরোয়ানা ইস্যু করেন না। স্যার, এই যে হচ্ছে আপনার মামলা দায়েরের পর থেকে একদম সাজা হওয়ার আগ পর্যন্ত কিংবা রায়ের ঘোষণার আগ পর্যন্ত এই যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়া শেষ করতে আসলে মানে কেমন সময় লাগে? আমাদের কাছে প্রায় ক্লায়েন্টরা আসেন যে আপনার যৌতুক মামলা করবেন, এটা আপনার তারা বলে কয়দিন সময় লাগবে, 2 মাস 3 মাস 6 মাসের মধ্যে শেষ করতে হবে ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে আসলে সম্ভাব্য সময় কেমন লাগে? এটা কি কোনো মানে টাইম বাউন্ড আছে কিংবা প্র্যাকটিস কি বলে আসলে? আচ্ছা, এটা আমি যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টে এবং ঢাকা জজ কোর্টে আছি, তো এই জায়গায় ঢাকা জজ কোর্টে এত পরিমাণ মামলা যে প্রতিদিন কিছু কিছু ম্যাজিস্ট্রেট আছেন যে 200-র উপরে মামলা ট্রায়াল করেন বা শুনতেছেন, হিয়ারিং হচ্ছে। এই 200 মামলা যখন হিয়ারিং করেন, তখন অনেক কিছু তিনি ইচ্ছা করলেও পারেন না। এই যে মামলা বেশি থাকলে তখন ডেটটা একটু দেরিতে পড়ে, হয়তো 2 মাস 3 মাস। তবে যদি আপোষের কোনো একটা বিষয় চলে আসে, তখন সেই শর্ট ডেট দিয়ে এটা শেষ করে দিতে পারেন আদালত। তো এটা এই স্টেজগুলো আপনাকে পার হয়ে আসতে হবে, আর নির্দিষ্ট যে কোর্টে থাকবে ওই কোর্টের মামলার উপর ডিপেন্ড করবে যে আপনার মামলাটাই কতদিন পর পর ডেট পড়বে। কিন্তু স্টেজ আপনাকে ওইটাই ট্রায়াল কোর্টের স্টেজ, ওই স্টেজগুলো পার করে আসার পরেই আপনাকে শেষ হবে, এর আগে না। আর এর মাঝে যদি আসে, আমাদের এই আইনেই বলা আছে কম্পাউন্ডেবল, আপোষযোগ্য। যদি উভয় পক্ষ আপোষ করে ফেলে, তাহলে কগনিজেন্স স্টেজে যদি আপোষ করে ও জায়গাও শেষ হতে পারে। আর ট্রায়াল স্টেজে যে কোনো পর্যায়ে রায় হওয়ার আগ পর্যন্ত তারা আপোষ করে ফেলতে পারে। ইভেন যদি আপিল করে, আপিলের জায়গায় গিয়েও তারা আপোষ করে মামলা শেষ করে ফেলতে পারে। অর্থাৎ মামলার মানে একদম শেষ হওয়ার আগ পর্যন্ত, নিষ্পত্তি আগ পর্যন্ত তারা যে কোনো স্টেজে গিয়ে আপোষ করতে পারে। এই আপোষটা আবার অনেকের ভিতরে ভুল ধারণা আছে যে হয়তো যারা ডিভোর্স দিয়ে দিয়েছে মনে করে যে না, তাহলে হয়তো আপোষটা হচ্ছে সংসার করতেই হবে। এটা ভুল ধারণা। আপোষ 2 ধরনের হতে পারে, যে যদি সে সংসার করতে চায় উভয় পক্ষ কোনো বিষয়ে ছাড় দিয়ে তারা সংসার করতে পারে। আর যদি চাই যে না, ডিভোর্স হয়ে গেছে আর সংসার হবে না, উভয় পক্ষই যদি সম্মত হয়, তাহলে কনে পক্ষের যে পাওনা আছে দেনমোহর, সে তার দেনমোহর নিয়ে নিলে এটা আপোষ হয়ে যায়, তখন প্রত্যাহার করে নেয়। বিজ্ঞ আদালত তখন আসামিকে খালাস প্রদান করেন। জি, আশা করছি আপনার এই মামলা এই দায়ের থেকে শুরু করে মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত, রায় আগ পর্যন্ত পুরো প্রক্রিয়া মোটামুটি দর্শকের কাছে স্পষ্ট হয়েছে আর কি। স্যার, এখন একটু জানার বিষয় হচ্ছে যে প্রায় বলা হয় আর কি, বা শোনা যায় যে এই যৌতুক নিরোধ আইন, এটা হচ্ছে আপনার নারীদের সুরক্ষা দেয়, এবং এই আইনের যথেষ্ট অপব্যবহারও হয়, এ ধরনের একটা মিথ সমাজে আছে। তো সেই জায়গা থেকে যদি কেউ আপনার প্রতিহিংসার বশবর্তী হয়ে যদি কারো নামে মিথ্যা মামলা করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আসলে প্রতিকার কি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এ ব্যাপারে আইন কি বলে? জি, যৌতুক নিরোধ আইন 2018-এর 6 ধারাতে বলা আছে, যদি কেউ মিথ্যা মামলা দায়ের করে তার সাজা হচ্ছে সর্বোচ্চ 5 বছর অথবা 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। তো এই যে মিথ্যা মামলা দায়ের, এটা আসামি খালাস পেয়ে গেলে যে মিথ্যা, এটা বলা যাবে না। এটা আদালতের কাছেই প্রতীয়মান হতে হবে যে মামলাটি মিথ্যা, এবং সেটি সাক্ষ্য প্রমাণের সময় এই বিষয়টি চলে আসবে। এবং আমাদের পাশাপাশি পেনাল কোড 193 সেকশন অনুযায়ীও মামলা দায়ের করা যায়। যদি বিজ্ঞ আদালতে কেউ শপথ করে মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে জুডিশিয়াল প্রসিডিংসে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, তার সাজা হচ্ছে 7 বছর। আদালত ওই দিকেও যেতে পারেন। আর যদি এই যৌতুক নিরোধ আইনে থাকেন, তাহলে আদালত ওই রায়ে উল্লেখ করবেন যে এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। একটা হচ্ছে বাদীপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, কোনো কারণে, যে কোনো কারণে ব্যর্থ হতে পারে, তার সাক্ষ্য যথাসময়ে আনতে পারে নাই বা অন্য কোনো কারণে, কিন্তু মিথ্যা এটা উল্লেখ করতে হবে। আদালতের অবজারভেশনে যখন চলে আসবে যে এই মামলাটি বা এই তথ্যটি মিথ্যা, তখন আদালত ইচ্ছা করলে এই 6 ধারাতে সাজা দিতে পারবেন। এবং আমরা ইতিপূর্বে খুব একটা দেখা যেত না, তবে ইদানিং দেখা যাচ্ছে বিজ্ঞ আদালত
অনেক সময় বাদীকেও কারাগারে পাঠাচ্ছেন এই ধারা অনুযায়ী সাজা দিয়ে দিচ্ছেন মিথ্যা মামলা দায়ের করার কারণে। সেক্ষেত্রে এই যে আপনার যদি কোনো নির্দোষ মানুষ আসলে এই যৌতুক মামলা আসামি হয়, তাহলে ফ্রম দ্য ভেরি বিগিনিং তার স্টেপগুলো কি হবে আসলে? আচ্ছা, তার হচ্ছে যে সে তো প্রথমত মামলায় কন্টেস্ট করবে, জামিন নেবে, সাক্ষীতে গিয়ে সে দেখাবে যে না এই মামলাটা যে মিথ্যা ছিল সে প্রমাণ করবে। এই জায়গাটা অনেকে ভুল করেন, যে সঠিক আইনজীবীর কাছে না গিয়ে দেখা যাচ্ছে যে কোনো রকম মামলাটা স্টেজগুলো পার করেন। এই ভুল হওয়ার কারণে পরবর্তীতে তার সময়টা চলে যায়, তখন সে সাক্ষ্য প্রমাণগুলো প্রডিউস করতে পারে না বিজ্ঞ আদালতের কাছে, যার কারণে তিনি হেরে যান। এই জন্য আমার পরামর্শ হচ্ছে একজন ভালো আইনজীবীর কাছে গিয়ে এই তার যথাযথ যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টস দিয়েই মামলায় কন্টেস্ট করবে যথাসময়। এবং কন্টেস্ট করলে এই যে বললাম যে সাক্ষ্যে যখন আদালতের অবজারভেশনে আসবে যে এটা মিথ্যা, তখন এটা প্রমাণিত হলে বাদীর সাজা হয়ে যাবে এবং সে ন্যায় বিচার পাবে। স্যার, আপনি বলছিলেন যে আসলে এই যে এই অপরাধটা হচ্ছে আপনার মানে কগনিজেবল, মানে আমলযোগ্য এবং আপোষযোগ্য বলছিলেন, নন বেরেবল বলছিলেন। তো সেক্ষেত্রে আসলে এই যে আমলযোগ্য এবং হচ্ছে আপনার মানে জামিন অযোগ্য, এই বিষয়টা একটু আপনি দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে খুব সাবলীল ভাষায় যদি ব্যাখ্যা করতেন। যে জামিন অযোগ্য বলতে কি আসলে কোনো মানে সে জামিন কখনোই পাবে না এমন কিছু? বিষয়টা আসলে এরকম না। জামিন অযোগ্য বলতে আদালত সাধারণত জামিন দিবেন না। এটা করা হয়েছে এজন্যই যাতে কেউ অপরাধীরা যেন পার পেয়ে না যায়। তবে যদি সে যেহেতু কম্পাউন্ডেবল, আপোষযোগ্য, যদি কেউ চায় যে স্যার আগামী ডেটে আমি আপোষ করে আসব, আমাকে একটা জামিন দেন, বিজ্ঞ আদালত চাইলে তাকে জামিন দিয়ে দিতে পারেন আপোষের শর্তে, তাহলে তো সে জামিন পেয়ে যাচ্ছে। এর মাঝে যেটাই হোক, ওই যে বললাম দুইটার অপশন আছে, সংসার করবে অথবা যদি আলাদা হয়ে যায় তার বাকি দিন মোহর দিয়ে দিবে। এটা হচ্ছে আপোষযোগ্য। তো এই আপোষের মাধ্যমে এটা আপনার নন ভ্যালুয়েবল সেকশন হলেও আদালত জামিন দিতে পারেন যেহেতু তারা আপোষ করতে চাচ্ছে। তবে নর্মালি যদি সে এসে শুধুমাত্র কোনো আপোষ ছাড়াই জামিন চাইতে চায়, যে আমি জামিন চাই, কোনো গ্রাউন্ডস নাই যে এটা মামলাটা মিথ্যা বা হয়রানি করা হয়েছে, অথবা এই মামলা দায়েরের ঘটনার আগে ইতপূর্বে তাদের ডিভোর্স হয়ে গেছে, এই কোনো বক্তব্য নাই, শুধু শুধু মিথ্যা মামলা দায়ের করে দিয়েছে, তখন আদালত তাদেরকে জামিন দিবেন না আর কি। এরকম অনেক আছে, বিশেষ করে গ্রামগঞ্জে যারা আছেন, অনেক নারী আছে তারা নির্যাতনের শিকার হয়। আর যখন নির্যাতন হবে, এটা আমরা যৌতুক নিরোধ আইন 2018 বিধান অনুযায়ী শুধু যৌতুক চাওয়া, যৌতুক দেয়া নেওয়ার মধ্যে আমরা আলোচনা করলাম, কিন্তু যদি নির্যাতন হয় তখন আবার ভিন্ন আইনে চলে যাবে। রাইট। সেক্ষেত্রে স্যার এখানে আপনার যৌতুক নিরোধ আইন এবং হচ্ছে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন, জি আরেকটা বিষয় আমাদের বাদ পড়ে গেছে, কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধ। সেটি হচ্ছে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, এটাই হচ্ছে আমলযোগ্য অপরাধ। যে পুলিশ প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদেশ দিবে তারপরে গ্রেপ্তার করবে, কিন্তু আমলযোগ্য যদি হয় তাহলে পুলিশের কাছে যখন এই তথ্যটা যাবে তখন পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে 24 ঘন্টার মধ্যে প্রডিউস করবেন। এটা বিধান আছে। ওকে, আমলযোগ্য এবং হচ্ছে আপনার জামিন অযোগ্য বিষয়টা হচ্ছে স্পষ্ট হয়েছে আর কি। যেটি বলছিলাম আর কি স্যার, যে যৌতুক নিরোধ আইন এবং আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই দুটি আইনের মধ্যে আপনার সাধারণ মানুষ গুলিয়ে ফেলে যে আসলে মানে কোন অপরাধের জন্য আপনার কোন আইনের অধীনে মামলা হবে। দেখা যাচ্ছে আমার কাছে যৌতুক দাবি করছে, সেক্ষেত্রে আসলে আমি মানে যৌতুক এই নিরোধ আইনের অধীনে কখন মামলা করব, কিংবা হচ্ছে আপনার কখন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মামলা করব, এবং এই দুইটা আইনের মধ্যে বেসিক পার্থক্য আসলে কোথায়? জি, যৌতুক আইন নিরোধ আইন 2018-তে শুধুমাত্র যৌতুক যদি চাওয়া হয় তাহলে মামলা দায়ের করা হয়। আর এই মামলা দায়ের করার পরে যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে 6 ধারাতে সাজা হবে, আর না হলে যদি মামলাই না হয় তাহলে তো মিথ্যার প্রশ্নই আসছে না। আর একটা বিষয় হচ্ছে 4 ধারাতে যেটা যৌতুক দেয়া নেয়া দুইটাই অপরাধ। এখন অনেকে এইটা ভুল করে যে আমি যৌতুক দিয়েছিলাম, এত এত দিয়েছি বিয়ের সময়, এখন আবার চাচ্ছে। এই যে চাওয়ার জন্য মামলাটা প্রতিকারটা চাইতে আসছে, তো এই যে দিয়েছে এটাও অপরাধ, তখন আদালত বাদী আসামি দুইজনকেই সাজা দিতে পারেন 4 ধারার বিধান অনুযায়ী। এটা হচ্ছে কোনো নির্যাতন হয়নি, জাস্ট চাওয়া হয়েছে বা গ্রহণ হয়েছে, প্রদান করা হয়েছে। আর যখন নারী নির্যাতন হবে, যে তুমি যদি যৌতুক না দাও তাহলে আর বাসায় আসবে না, এভাবে কথা উত্তপ্ত বাক্য বিনিময়ে মারধর করলো। এখন যদি মারধর করা হয়, চিকিৎসা করানো হয়, মেডিকেল রিপোর্ট থাকে, এই মামলাটা বিজ্ঞ আদালতে না থানাতেও দায়ের করা যায়। আমি ইতিমধ্যে বলছি যে
থানা মামলা এই মামলা সাধারণত নেয় না কি জন্য, প্রাইমা ফেসি কেস খুঁজে পায় না। কিন্তু যখন মারধর করা হয় তখন একটা মেডিকেল সার্টিফিকেট থাকে, তখন পুলিশ এই মামলাটা নিয়ে নেয় এবং নারী শিশু নির্যাতন দমন আইন 2011 ক খ গ অনুযায়ী তিনি মামলাটি এন্ট্রি করেন থাকেন আর কি। তো নারী ও শিশু নির্যাতন দমন আইন 2011 ধারার যে যৌতুকের যে অফেন্স সংজ্ঞায়িত করা হয়েছে এবং শাস্তি উল্লেখ করা হয়েছে, সে জায়গা হচ্ছে যে তাদের নির্যাতন করা হচ্ছে। অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি দর্শকদের উদ্দেশ্যে যে যদি নারী নির্যাতন করা হয়, তবে মজার ব্যাপার হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এবং যৌতুক নিরোধ আইন 2018 এর মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যৌতুক নিরোধ আইন 2018-তে যৌতুক দাবি করাটা এটা যে কেউ মামলাটা দায়ের করতে পারে, বড় পারে কনেও পারে, অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষ, এই জায়গায় নির্দিষ্ট নাই যে শুধুমাত্র কনে পক্ষই পারবে, বড় পক্ষ পারবে না, এর একটা সীমাবদ্ধতা নাই। কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন 2011 ধারাতে যে অফেন্সের আছে, সেই অফেন্সের অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র নারী মামলাটা দায়ের করতে পারবে। ওই জায়গায় বলা আছে যে কোনো পক্ষর কাছে দাবি করা, দাবিকৃত অর্থ সামগ্রী উপহার এগুলা যদি বিয়ের শর্তে চাই যে বৈবাহিক সম্পর্ক থাকবে, স্থির থাকার শর্তে দেওয়া হয়, অথবা এটা তারা যদি দিতে সম্মত হয় তখন অফেন্স হবে। অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনে অর্থাৎ যে জায়গায় নির্যাতন হবে, এই নির্যাতনের ক্ষেত্রে পুরুষ পার্টনার মামলাটা দায়ের করতে পারে না, শুধুমাত্র ফিমেল পার্টনারই মামলাটা দায়ের করতে পারে। অর্থাৎ যৌতুক দাবির কারণে কোনো নারী যদি নির্যাতনের শিকার হয় কিংবা জখম হয় কিংবা আপনার মারাও যায়, সেক্ষেত্রে কেবলমাত্র আপনার এই নারী শিশু নির্যাতন দমন আইন 2000-এ মামলাটা দায়ের হবে এবং এই মামলাটা এখন ম্যাজিস্ট্রেট আদালতও দায়ের করা যায় যদি 11 গ হয়, অর্থাৎ সিম্পল হার্ট হয়। সিম্পল হার্ট বলতে বোঝাচ্ছে বডিলি পেইন, ডিজিজ এবং ইনফার্মিটি। সিম্পল হার্ট বলতে 319 ধারায় পেনাল কোডে বলা আছে সংজ্ঞাটা। বডিটি পেইনটা হচ্ছে কেউ একটা চিমটি কেটে দিল, তার শরীরে একটু ব্যথা পেল, এটা হচ্ছে বডিলি পেইন। অথবা তার কোনো একটা রোগাক্রান্ত করে দিল, কারোর একটা খোস পাসলা আছে, ওই খোস পাসলা তার কাছে লাগাই দিল, একটা কষ লাগাই দিল, তার একটা রোগাক্রান্ত হয়ে গেল। অথবা কোনো একটা শারীরিকভাবে বিকলাঙ্গ করে দিল, কিন্তু সেটি 320 ধারার যে 8টা ক্যাটাগরি আছে ওর মধ্যে পড়লো না, তখন সেটি সিম্পল হার্টের মাধ্যমে যদি যৌতুক দাবি করে যে দু একটা চট থাপ্পড় দিছে যে বাপের বাড়িতে এটা নিয়ে আসবে, না আসলে আর আসার দরকার নাই, এই বলে লাথি দিয়ে হোক বা ধাক্কা দিয়ে হোক বাসা থেকে বের করে দিয়েছে, তখন সেটি 11 গ ধারাতে আসবে এবং বিজ্ঞ আদালতে এখন আগে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার হতো, এখন ম্যাজিস্ট্রেট এটা বিচার করতে পারেন। তবে বাকি যত ধারার অফেন্স আছে সবগুলো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালই মামলাটা দায়ের করবেন। আচ্ছা, সেক্ষেত্রে মানে বিয়ের পরে দেখা যাচ্ছে আপনার সংসার চলছে 5 বছর 10 বছর, এই 10 বছর 15 বছর পরেও কি আসলে যৌতুক দাবি করা সম্ভব? হ্যাঁ, যৌতুকের তাদের বৈবাহিক সম্পর্ক যতদিন বিদ্যমান থাকবে, সেটা কত বছর তারা সংসার করছে এটা বিষয় না। ওই জায়গায় সংজ্ঞাতেই বলা আছে বিয়ের আগে, বিয়ের সময় আর বিয়ের পরে বিবাহ বলবৎ থাকাকালে, বিবাহ স্থির থাকার শর্তে যখন থাকবে। আর বিয়ের আগে হচ্ছে যে বিয়ে করবে পূর্ব শর্ত হিসাবে যে বিয়ে স্থাপন করবে, এই সম্পর্কের জন্যই তারা যৌতুক চাচ্ছে। যখন বিয়েটা বলবৎ থাকবে, তাদের স্বামী স্ত্রীর তাদের দাম্পত্য জীবন চলছে, এই সময় যখন তারা যৌতুক চাইবে, সেটা যে কোনো কালেই হোক না কেন, বৃদ্ধ বয়সেও আমাদের বিজ্ঞ আদালতে মাঝে মাঝে দেখা যায় যে অনেক বয়স হয়ে গেছে, তার ছেলে মেয়েরাই বিয়ে শাদী করে ফেলছে, নাতি নাতনি হয়ে গেছে, তারাও অনেক সময় এই যৌতুক মামলা দায়ের করতে বিজ্ঞ আদালতে আসেন। এটা যে কোনো সময় করা যায়। স্যার, এই যে আপনি বলছিলেন আপনার যে মানে এই যৌতুক দাবির কারণে কোন নারী যদি দেখা যাচ্ছে আপনার আক্রান্ত হয় কিংবা হচ্ছে আপনার, তাহলে দেখা যাচ্ছে আপনার সে নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে সে প্রতিকার পাবে। তো সেক্ষেত্রে আসলে বর্তমান যে পার্সপেক্টিভ আমরা দেখি যে মানে অনেক সময় পুরুষও নির্যাতন হয়, তো সেক্ষেত্রে আসলে কোনো পুরুষ যদি দেখা যাচ্ছে আপনার কোনো নারীর দ্বারা মানে আক্রান্ত হয়, নির্যাতিত হয়, সেক্ষেত্রে আসলে সে তার মানে প্রতিকার কীভাবে পেতে পারে? তার কোনো যদি যৌতুক দাবিও করে আবার নির্যাতনের শিকার হয়, তার একমাত্রই এই যৌতুক নিরোধ আইন 2018 3 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান আছে, অন্য কোনো বিধান নাই। কারণ আমাদের দেশে এখনো পুরুষ নির্যাতনের কোনো আইন তৈরি হয়নি, শুধুমাত্র এই যৌতুক নিরোধ আইন 2018 3 ধারাতে এই যে যৌতুক দাবি করছে এই ক্ষেত্রে সে ব্যবস্থা নিতে পারে, অন্য কোনো ফোরামে গিয়ে অন্য কোনো আইন এখনো তৈরি হয়নি। জি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্ট বক্সে একজন লিখছেন আর কি যে পুরুষ কি আসলে মানে মানুষ না, যে তাদের জন্য কোনো আইন নাই। আসলে মানে নারী যেমন আপনার নির্যাতন
এর শিকার হলে তাদের জন্য একটা বিশেষ আইন বা আছে, সে তার মাধ্যমে সে প্রতিকার পেতে পারে। সেক্ষেত্রে কি আসলে এই ধরনের কোনো আইন মানে প্রয়োগ করার সময় আসছে কিনা আসলে পুরুষদের জন্য? না, এটা যেমন অনেকের নির্যাতনের শিকার হয় সত্য, আবার এই আইনটা করলে অপব্যবহারও হতে পারে। জি। কারণ নারীরা সাধারণত স্বামীভক্ত হয় বাংলাদেশের পার্সপেক্টিভ যদি দেখা যায়, জি। এবং তারা মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক কিছুটা দুর্বল থাকে। তাদেরকে একজন নারীকে ইচ্ছা করলেই ছেড়ে দিলে সে অনেক কাজ করতে পারবে না, কিন্তু একজন পুরুষ ব্যক্তি সব ধরনের কাজ করতে পারে। আবার মারামারি, এই যে নির্যাতনের কথা প্রসঙ্গ যদি আসে, তাহলে একজন পুরুষ কিন্তু একজন নারীকে সহজেই মারধর দিতে পারে। নারী যে পারে না তা না, নারীরাও পারে। তো এই ক্ষেত্রে যদি এই দুর্বলদের উপরে বেশি কঠোর আইন তৈরি করা হয় তাহলে এটা অন্যায় হবে। তবে এখন যেভাবে আমরা আইনজীবী হিসেবে বিজ্ঞ আদালতে দেখতে পাচ্ছি যে যৌতুক মামলাও যে মিথ্যা মামলা হচ্ছে না তা না, এইটার অপব্যবহার যেমন হচ্ছে, আবার নির্যাতনের শিকার হচ্ছে অনেক পুরুষ। তারা নির্যাতনের শিকার হয়ে নীরবে কাঁদতেছে, কাউকে বলতে পারতেছে না। আবার মান সম্মানও ব্যাপার আছে। নারী গিয়ে তার মায়ের কাছে কান্নাকাটি করে, বাবার কাছে কান্নাকাটি করে। পুরুষ কিন্তু এরকম কারোর কাছে যে বলতে পারে না, তার মা বাবার কাছে গিয়ে কিন্তু বলতে পারে না। কেন পারে না এবং বলে না? হাজার নির্যাতিত হলেও বলে না, কারণ বাবা মার কাছে যখন বলা হবে, বাবা মা যখন জানবে যে তার ছেলের সঙ্গে তার পুত্রবধূ এই কাজ করতেছে, তখন তারাই তাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য সাধারণত পুরুষ ব্যক্তিটা একটু চুপ থাকে, নীরব থাকে, নীরবে সহ্য করে যায়। তবে হ্যাঁ, যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে, হয়তো সময় চলে আসছে পুরুষ নির্যাতনের জন্য আইন তৈরি করার। এখন আমরা তো আইনজীবী, আমরা প্রস্তাব দিতে পারি বা পরামর্শ দিতে পারি। এই আইন তৈরি করার দায়িত্ব হচ্ছে পার্লামেন্টারি যারা থাকেন, সংসদ সদস্য, তারাই করবেন। আশা করছি তারা বাস্তবতা নিরিখে সে আলোকে সিদ্ধান্ত নেবেন, আগাবেন। এখানে হচ্ছে আপনার, আমরা তো আজকে পুরো যৌতুক যে পুরো আইনটা আছে আর কি, পুরো যৌতুকের আইনের আদ্যমন্ত নিয়ে মোটামুটি বলা যায় আমরা আলোচনা করছি, এবং আমাদের যারা দর্শক আছেন তারা আসলে আশা করছি এই বিষয়ে খুব স্পষ্ট হচ্ছে। সেক্ষেত্রে যিনি ভুক্তভোগী, উনি আসলে এই যৌতুক নিরোধ আইনের অধীনে মামলা করতে গিয়ে, কিংবা যে কোনো আইনের অধীনে আসলে মামলা করতে গিয়ে, আসলে কোন ভুলটা বেসিক্যালি তারা করে মামলা ফাইল করতে গিয়ে, মামলা দায়ের করার সময়? আচ্ছা, আমি দেখেছি আমার কাছে যারা আসে অনেকে আলামতগুলো সংগ্রহ করে না, আলামত নষ্ট করে ফেলে। হ্যাঁ, অজান্তে নষ্ট করে ফেলে, অথবা এই যে নির্যাতনের শিকার হয়েছে কিন্তু কোনো জায়গায় মেডিকেল ডক্টর দেখায় নাই, এই যে মেডিকেল ডক্টর না দেখানোর কারণে তার মেডিকেল সার্টিফিকেটটা থাকতেছে না। এখন নির্যাতনের যদি মামলা দায়ের করতে হয়, মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। এবং এই নির্যাতনের মাত্রাটা এমনও পর্যায়ে চলে যায় যে মার্ডারও করে ফেলতেছে। আমরা দেখতে পাচ্ছি যৌতুকের জন্য খুন করে ফেলতেছে, তখন 11 ক ধারা অনুযায়ী বিধান শাস্তি হবে। তো এই যে নির্যাতন করতেছে আমাদের দেশে, আমি যেহেতু বললাম যে নারীরা কিছুটা স্বামীভক্ত হয়, অনেক সময় চেষ্টা করে যে দেখি সংসারটা হয় কিনা, টেকে কিনা, বা নীরবে চেষ্টা করে। যখন এক পর্যায়ে পারে না, তখনই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখায় বা মেডিকেল সংরক্ষণ করে। তো এই ভুলটাই বেশি হয় যে আলামতগুলো সংরক্ষণ করে না। এই সংরক্ষণ না করার কারণে পরবর্তীতে যে ট্রায়ালে গিয়ে দেখা যায় যে তারা সঠিকভাবে এই এভিডেন্সগুলো প্রডিউস করতে না পারার কারণে বাদী পক্ষর এই দুর্বলতার কারণে আসামি পক্ষ ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। তারা দেখা যাচ্ছে অভিযোগ করে ঘটনা ঘটছে আজ থেকে 6 মাস আগে, বাট তারা এর মাঝে কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, স্টেপ না নেওয়ার কারণে বা নীরব ছিল বা অন্য কোনো গাফিলতি ছিল, এটার কারণে তারা পিছিয়ে যায় এবং এটাও একটা সন্দেহ তৈরি হয়। আর সকল সন্দেহের সুবিধাটা পাবে আসামি পক্ষ, বাদী পক্ষ কোনো সুবিধা পাবে না। প্রায় অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর কি। আমরা আপনাকে সর্বশেষ যে বিষয়টি জানার মাধ্যমে আজকে অনুষ্ঠান শেষ করতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি এই যে আজকের পুরো আলোচ্য বিষয়ের উপরে দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলবেন, কি পরামর্শ দিবেন? জি, দর্শকদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে, যদি যৌতুক দাবি করে, সঙ্গে সঙ্গে একজন সৎ এবং যোগ্য বা দক্ষ একজন আইনজীবীর শরণাপন্ন হবেন। আর যদি নির্যাতনের শিকার হন, অবশ্যই যথাযথভাবে মেডিকেল রিপোর্ট তৈরি করে রাখবেন। তারপরে এই রিপোর্ট সহ বিজ্ঞ আদালতে মামলা দায়েরের লক্ষ্যে আপনি কোনো সৎ ও দক্ষ একজন আইনজীবীর কাছে পরামর্শ নিয়ে তারপরে আগাবেন। তবে আমি একটু সতর্ক করব, যারা মিথ্যা মামলা যেন না করা হয়, শুধুমাত্র কোনো একটা জেদের কারণে বা হয়রানি করার জন্য এই মিথ্যা মামলা দায়ের না করা। কারণ এই মিথ্যা মামলা দায়ের করলে অনেকে আসল যে ভিকটিমগুলো আছে সেই ভিকটিমরা
পরবর্তীতে প্রতিকার পায় না, কারণ হাজারো মামলার ভিড়ে, এই মিথ্যা মামলার ভিড়ে প্রকৃত ভিকটিম যে তাকে খুঁজে বের করা কষ্ট হয়ে যায়। তখন প্রত্যেকটা কথাই মনে হয় সন্দেহ তৈরি হয় যে তারা হয়তো মিথ্যা কথা বলতেছে। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই আমার বার্তা, যে সবাই যেন সচেতনভাবে, যদিও অপরাধের শিকার হয় অবশ্যই আইনের দ্বারস্থ হবেন, তবে মিথ্যা মামলা যেন দায়ের না করি আমরা, তাহলে একজন নিরাপদ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের জি, কিছু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি আজকে আলোচ্য বিষয়ের উপরে আপনাদেরকে আপনাদের জানা অজানা সকল প্রশ্নের নিয়ে আলোচনা করতে। পরামর্শ একটাই, ঘটনা সত্য হলে আপনার নির্ভয়ে আইনের আশ্রয় নিন এবং প্রমাণ নষ্ট করবেন না এবং আইনের অপব্যবহার করবেন না, কারণ আদালত আবেগ দিয়ে নয়, আদালত প্রমাণের উপর নির্ভর করে। আবার আপনার সাথে দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।